কমপ্লেক্স নাম্বারের দ্বিতীয় পর্বে আমরা শিখব। আচ্ছা, প্রথম পর্বে কি কি শিখলাম একবার দেখে নাও। আমরা √-15, √-11, √-1 কিংবা √-3 অর্থাৎ নেগেটিভ নাম্বার, নেগেটিভ নাম্বার এগুলোকে আমরা কি বলেছি? ইমাজিনারি নাম্বার বলেছি। এবং এখানে আমরা বিভিন্ন ম্যাথমেটিশিয়ানদের ভূমিকা, কমপ্লেক্স নাম্বার, রিয়াল নাম্বারের যে জগৎ ছিল এবং এই সমস্ত সমাধানগুলো করতে গিয়ে আমরা যে সমস্যার সম্মুখীন হয়েছিলাম, যে রিয়াল নাম্বারের জগৎ থেকে আমরা কোনো নাম্বার এখানে বসিয়ে এটাকে স্যাটিসফাই করতে পারছিলাম না, আর তখনই তো আমাদের ইমাজিনারি নাম্বারের ধারণাটা আসলো। আগের ভিডিওতে আমরা ইমাজিনারি নাম্বারটা কি এটা দেখেছি। আয়োটা কাকে বলেছি? আয়োটা ইকুয়াল টু √-1 কে বলেছি। এবং বিভিন্ন ম্যাথমেটিশিয়ানদের ভূমিকা এই ইমাজিনারি নাম্বার এবং কমপ্লেক্স নাম্বার ক্যালকুলেশন করার জন্য বিভিন্ন ম্যাথমেটিশিয়ানদের যে ভূমিকা সেটা আলোচনা করতে গিয়ে লেকচার 1 অনেক বড় হয়ে গেছে। হবে না কেন? এটা তো রাতারাতি আসেনি। এই কনসেপ্টটা 1545 থেকে 1799 এত দীর্ঘ সময় ধরে এই বিষয়গুলো নিয়ে অ্যানালাইসিস করার পর এই কমপ্লেক্স নাম্বারের ধারণাগুলো এসেছে। আর এগুলোই বলতে গিয়ে লেকচার 1 অনেকটা বড় হয়ে গেছে। এমন না যে করোনা ভাইরাস চলে আসলো, পিছনে করোনা ভ্যাকসিনও আসলো, এরকম হয়নি, রাতারাতি হয়নি। 1545 থেকে 1799 এতটা সময় লেগে গেছে কমপ্লেক্স নাম্বারের পিছনে কাজ করতে করতে। তারপরে নির্দিষ্ট একটা গাণিতিক রূপ, নির্দিষ্ট গাণিতিক নিয়ম দিয়েছেন বিভিন্ন গণিতজ্ঞরা। তারপরেই আমরা বিভিন্ন রকম ক্যালকুলেশনগুলো করতে সক্ষম হচ্ছি। ঠিক আছে, আমরা আইয়ের কিছু প্রবলেম দেখেছিলাম এবং আইয়ের প্রবলেম করতে করতে টেকনিক্যাল ইস্যুর জন্য লেকচার 1 ওখানেই সমাপ্ত করেছিলাম। এবার দেখো, আমি আই সংক্রান্ত আরও কিছু প্রবলেম নিলাম এখানে। চলো সবাই মিলে এগুলোকে সলভ করি। আয়োটা টু দি পাওয়ার 7, আয়োটা টু দি পাওয়ার 8, আয়োটা টু দি পাওয়ার 9 প্লাস আয়োটা টু দি পাওয়ার 10 এর ভ্যালুটা কত হবে, তাই তো? তো চলো দেখা যাক। আমি কি বলেছিলাম যে আয়োটা টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1, আমরা জানি। আচ্ছা, আয়োটা কিউব মানে কি দেখেছি? মাইনাস আয়োটা, আয়োটা স্কোয়ার মানে -1 অ্যান্ড আয়োটা মানে আমরা √-1 দেখেছি। এবং আই এর পাওয়ারে যদি 4 হয় তার ভ্যালুটা 1 হয়ে যায়। তো এটা কি দেখলাম যে আয়োটা তার পাওয়ারে 4 দিলাম, ডট আয়োটা কিউব লিখলাম। আয়োটা 8 কে আমরা আয়োটা 4 তার পাওয়ারে 2 লিখলাম। আয়োটা টু দি পাওয়ার 4 হোল পাওয়ারে 2। একইভাবে আমরা এটা লিখতে পারি 4 দুগুণা 8 আয়োটা 4 তার পাওয়ারে 2 ডট আয়োটা স্কোয়ার 8 9 10 সূচক করো 4 3 7
4 দুগুণা 8 মিলে গেল, 4 দুগুণা 8 আর 1 9, পাওয়ার সূচক করলে এই জিনিসটা আসবে। তো এখন দেখো আয়োটা টু দি পাওয়ার 4 মানে আমরা 1 দেখেছি, 1 বসালাম ইনটু, আচ্ছা এখানে ডট দিব না ক্রস দিব, ইচ্ছা এটা। আই কিউব মানে হচ্ছে মাইনাস আয়োটা বা আই, এটা তো 1, এটা 1 ডট আয়োটা, 1 ডট আয়োটা স্কোয়ার, একবার লিখে নিই, এখানে থাকলো মাইনাস আয়োটা প্লাস 1 প্লাস আয়োটা, আয়োটা স্কোয়ার মানে কত, আয়োটা স্কোয়ার মানে মাইনাস 1 প্লাস 1 মাইনাস 1 মাইনাস আয়োটা প্লাস আয়োটা, তো ভ্যালুটা কত হয়ে গেল 0। একই রকম ভাবে এটা দেখা যাক, আই এর পাওয়ারে কি লিখবো, 4 দিয়ে শুরু করব। তো যারা পারছো নিজেরাই করে নাও, ভিডিও পজ করে। 4 5 20, ব্যাস। এখানে আমরা কি লিখতে পারি, আয়োটা 4 তার পাওয়ারে, আচ্ছা আমরা এইভাবে করলাম, এইভাবেও করতে পারি, এটা ভাঙাতে ভাঙাতে অনেকটা সময় আমাদের নষ্ট হচ্ছে বলতে পারি। আমরা কিছুটা এইভাবে করলে অবশ্যই হবে, আমরা একটু অন্য পদ্ধতি অবলম্বন করি। দেখো আমরা I20 প্লাস I20 ডট আই সূচক করো 21 হবে, I20 ইন্টু I2 I20 I3 সূচক করি, ওই রেজাল্ট আসবে। তো দেখো I20 কমন নিয়ে নিলাম, কি পড়ে থাকবে, 1 আয়োটা, এটা মানে আয়োটা স্কোয়ার, এটা মানে আয়োটা কিউব। যারা আগের অঙ্কগুলোকে ভালো করে করেছো, প্রবলেমগুলো সলভ করেছো, তারা জানো যে এর ভ্যালুটা কিন্তু 0, তাই না? এক কথায় আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি এখানে, দেখো 7 8 9 10 পর পর করে আছে, পর পর করে আছে, 4টা টার্ম আছে, এর ভ্যালুটা না 0, চোখ বন্ধ করে বলে দেওয়া যাবে। ধরো আই 2026, আই এর পাওয়ারে 2027, আই এর পাওয়ারে 2028, আই এর পাওয়ারে 2029, 26 27 28 29 পর পর করে আছে, এর ভ্যালুটা আমরা চোখ বন্ধ করে 0 করে দিতে পারি, কেমন? তো এখানে দেখো এটা কেউ যদি ক্যালকুলেশন করে নিতে চাও নিয়ে নাও, নাহলে ওর ভ্যালুটা বসিয়ে দাও, 1 প্লাস আয়োটা, এর ভ্যালুটা -1। একইভাবে আয়োটা কিউব মানে কে বলতে পারবে বলো, আয়োটা কিউব মানে হচ্ছে মাইনাস আয়োটা, তাহলে মাইনাস আয়োটা প্লাস আয়োটা ক্যান্সেল, সো আয়োটা টু দি পাওয়ার 20 ইন্টু 0 ইকুয়াল টু 0 ইকুয়াল টু 0। এরকম প্রবলেম আমাদের আসতে পারে এবং সবসময় আমাদের এমসিকিউ আসবে, সেমিস্টার সিস্টেমে এমসিকিউ আসবে, যতটা সময় বাঁচিয়ে করা যায়। আমরা এরকম অঙ্ক দেখলে তো লিমিটে তার ভ্যালুটা 0 বলে দেব। এখন তোমরা বলতে পারো যে আমরা স্টেপ বাই স্টেপ পদ্ধতি শিখছি কেন, দেখো এমসিকিউ মানে আরো জটিল বিষয়টা অঙ্কের ক্ষেত্রে, কেন কিনা সেখানে আমাদের টাইমটা বাউন্ডেড থাকবে। অন্য সাবজেক্টের ক্ষেত্রে যে টাইমটা থাকবে তোমারও ক্ষেত্রে তাই থাকবে। ওরা ওই সমস্ত সাবজেক্টে, সব সাবজেক্টই না, আরও কিছু সাবজেক্ট রয়েছে যেগুলোতে প্রচুর টাইম লাগে, এটাতেও টাইম লাগবে, প্রথমে অঙ্কটা করতে হবে, তারপর রেজাল্ট বের করতে হবে। তো আমরা যখন পদ্ধতি শিখব স্টেপ বাই স্টেপ অবশ্যই শিখতে হবে। এমসিকিউ হয়ে গেছে মানে আমরা শর্টকাটে শিখলাম, পদ্ধতি শিখলাম না, কয়েকটা
কোশ্চিন করলাম আর পরীক্ষা দিতে চলে গেলাম তা কিন্তু হবে না। প্রত্যেকটা জিনিস কমপ্লেক্স নাম্বারের মধ্যে ক্লাস 11-এর জন্য যা যা শেখার সেটা শিখতে হবে, স্টেপ বাই স্টেপ শিখতে হবে, এবং সমস্ত কিছু জানকারি যখন থাকবে আমরা কোশ্চিনে যে ধরনের উত্তর চাইবে আমরা মুহূর্তের মধ্যে করে দিতে পারবো। তো চলো নেক্সট যেটা রয়েছে i টু দি পাওয়ার n প্লাস i টু দি পাওয়ার n প্লাস 1 i টু দি পাওয়ার n প্লাস 2 i টু দি পাওয়ার n প্লাস 3, এই যে রয়েছে এটা দেখো তো কি হলো, এটার ভ্যালু i টু দি পাওয়ার n কমন নিয়ে নেওয়া হলো, থাকছে 1 প্লাস আয়োটা, অনলি আয়োটা বলে কেন আয়োটা থাকছে, কারণ ওটা ভাঙাও, এটা লেখা যাবে a টু দি পাওয়ার m ডট a টু দি পাওয়ার n মানে কি জানি a টু দি পাওয়ার m প্লাস n। তো প্রত্যেকটাই পরেরটাতে কি হবে, পরেরটাতে i টু দি পাওয়ার n ডট i টু দি পাওয়ার 2, তো i টু দি পাওয়ার n প্রত্যেক জায়গাতেই থাকবে, ওটা কমন অবস্থায় চলে গেল, i2 i3 i কিউব আর কি। তো যাই হোক এটার ভ্যালু 0, এখানেও আমরা করলাম ঠিক, তো এই ভ্যালুটা হয়ে গেল 0 দেখলাম। তো এইরকম আই নিয়ে যে সমস্ত প্রবলেম সেগুলো তোমরা কিন্তু পারবে বা পারছো। এইবারে একটা আই সংক্রান্ত অঙ্ক তোমাদের জন্য দিচ্ছি, যেটা তোমরা করে পাঠাবে আই এর পাওয়ারে n-4, আই এর পাওয়ারে n-3, আই এর পাওয়ারে প্লাস প্লাস দিয়ে n-2, আই এর পাওয়ারে n-1, এটা করে পাঠাবে। রাইট আনসার কি করে পাঠাবে। নেক্সট এবার আমরা কমপ্লেক্স নাম্বারের জেনারেল ফর্ম দেখব, সাধারণ আকার। কমপ্লেক্স নাম্বারকে জেড দ্বারা প্রকাশ করা হয়, যদিও জেড +-1 +-2 +-3 ইন্টিজারকে সেটের মধ্যে আমরা লিখেছিলাম, কিন্তু এখানে জেডকে আমরা কমপ্লেক্স নাম্বার বোঝাতেও কিন্তু এটা ব্যবহার করা হয়। তবে এই জেড, এখানে জেড বলতে সেট অফ ইন্টিজার, আর এখানকার জেড বলতে আমরা কমপ্লেক্স নাম্বারকে বুঝবো, এবং সি দ্বারাও প্রকাশ করা হয়, এরকম করে সি দ্বারাও কিন্তু কমপ্লেক্স নাম্বারকে প্রকাশ করা হয়। তো চলো আমরা এই জেড ইন্টিজারকে আমরা আই দ্বারাও প্রকাশ করেছি, ইন্টিজারকে আমরা আই দ্বারাও প্রকাশ করেছি, বোল্ট আই, ওকে। তো সি দ্বারা আমরা কমপ্লেক্স নাম্বারকে প্রকাশ করতে পারি, অথবা জেড দ্বারা, জেড আমরা এই জেড লিখলাম, জেড কমপ্লেক্স নাম্বারকেও প্রকাশ করি। এর সাধারণ আকারটা হচ্ছে a প্লাস আয়োটা বি, যেখানে a, b belongs to r, রিয়াল নাম্বারের মধ্যে a এবং b রিয়াল নাম্বার, কিন্তু এই যে ফর্মটা আছে, গঠনটা আছে, এই গঠনটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের সাধারণ আকার, যেখানে আমরা এ কে বলবো কি, এ হচ্ছে রিয়াল পার্ট অফ জেড, রিয়াল পার্ট, দুটো পার্ট, কমপ্লেক্স নাম্বারের দুটো পার্ট, একটা রিয়াল পার্ট একটা ইমাজিনারি পার্ট।
একটা বাস্তব অংশ, একটা হচ্ছে কাল্পনিক অংশ। রিয়াল পার্ট কোনটা? রিয়াল পার্ট সংক্ষেপে আমরা আর ই অফ জেড দ্বারা প্রকাশ করা হয়, সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই রিয়াল পার্ট বা বাস্তব অংশ। ইমাজিনারি পার্ট সংক্ষেপে আই এম অফ জেড দ্বারা প্রকাশ করা হয়। আমরা এই ফর্মটাতে বি হচ্ছে ইমাজিনারি পার্ট, সরি রিয়াল পার্ট দেখলাম, বাস্তব অংশ হচ্ছে এ, ইমাজিনারি অর্থাৎ কাল্পনিক পার্ট হচ্ছে বি। আচ্ছা, জেড কে অনেক বইয়ে আমি আরেকটা অন্য কালিতে দেখাচ্ছি, জেড ইকুয়াল টু বোল্ড জেড বা ডাবল স্ট্রাক জেড যেটাই হোক, এক্স প্লাস আয়োটা ওয়াই, জেড ইকুয়াল টু এ প্লাস আয়োটা বড় হাতের বি, সবই কমপ্লেক্স নাম্বারের সাধারণ আকার। ভিন্ন ভিন্ন বইয়ে ভিন্ন ভিন্নভাবে দেওয়া রয়েছে। তো এটার বেলায় রিয়াল পার্ট হচ্ছে এক্স, পার্টের কথা বলছি, আর ওয়াই হচ্ছে ইমাজিনারি পার্ট। তাহলে আয়োটা কি? এখানে আই যে রয়েছে, আইটা কি? আইকেই আমরা আয়োটা বলছি, সেটা হচ্ছে ইমাজিনারি ইউনিট। ইমাজিনারি ইউনিট যার মানটা কত ছিল? আন্ডার রুট অফ -1। এইবার তোমরা বলতে পারো, আমরা যখন অঙ্কগুলো করছিলাম, ধরো আই কিউ প্লাস আই, অন্যভাবে নি, আই প্লাস আই স্কোয়ার প্লাস i3, হ্যাঁ, এইখানে বা i4 এইভাবে যখন নিয়েছিলাম আমরা, তখন এখানে আই এর মান বসাইনি কেন? আই এর মান -1 হয়তো জানি তো, আই স্কোয়ার মানে হচ্ছে তোমার -1, আই কিউব মানে -i, দুটো হয়ে গেছে, এটা 4 করে দিলাম, i4 মানে 1। তো এখানটায় আমরা যেখানে দেখতে পাচ্ছি, দেখো এই যে আই স্কোয়ারের মান -1, তখনকার অঙ্কগুলোতে এই যে এখানে আমি এটার ক্ষেত্রেই হোক, এখানে কি করে নি? আই এর মান বসাইনি, আই এর মান তো বসানো যেত আন্ডার রুট অফ -1। অ্যাকচুয়ালি আমরা কাজের সুবিধার্থে এটাকে ইমাজিনারি ইউনিট নাম দিয়েছি, যাতে কাজের সুবিধা হয় এই মানটাকে আয়োটা নাম দিয়েছি। তো আয়োটা দিয়ে ক্যালকুলেশন করলেই আমরা খুব সহজভাবে মানটা পেয়ে যাচ্ছি, এই জন্য আই এর মান আর বসানোর কোনো দরকার হচ্ছে না। কেউ যদি বসিয়ে করো, অঙ্কটা দীর্ঘ হবে, অবশ্যই হবে, কিন্তু দরকার নেই, ওটা আমরা সুবিধার জন্য এনেছি, তো অবশ্যই সেটাকে আমরা ইউজ করব। তাহলে আমরা কি দেখলাম? এটা হচ্ছে সাধারণ আকার, কমপ্লেক্স নাম্বারের সাধারণ আকার। এইবারে আমি একটা নেক্সট পেজে যাই। ধরো জেড একটা কমপ্লেক্স নাম্বার নেওয়া হলো, 4 + 3 আয়োটা। এখানে যদি বলা হয় তোমাকে যে আর ই অফ জেড কত, আর ই অফ জেড, তুমি বলবে যে 4, রিয়াল পার্ট 4 আছে। আই এম অফ জেড কত, বলবে 3। আই কি? ইমাজিনারি ইউনিট। যদি বলা হয় z1 ইকুয়াল টু 3 আয়োটা -3 আয়োটা +2, এখানে আমাদের
RE অফ Z1 মানে রিয়েল পার্ট কত? কেউ বলবে 3, না এটা তো পরে আছে পিছনে আছে, যেটা আই মুক্ত আই ছাড়া সেটাই তো আমাদের রিয়েল পার্ট। তো কত? ভ্যালু 2। IM অফ Z1 কত বলো? -3। -3 কেন? আমরা -3 কেন, এটা কারো প্রশ্ন আসতে পারে। অ্যাকচুয়ালি আমরা তুলনাটা করব কার সাথে? না এর যে জেনারেল ফর্ম আছে a প্লাস আয়োটা b, এইটার ক্ষেত্রে বলো তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এইটার ক্ষেত্রে বলো তোমরা, ধরো Z2 ইকুয়াল টু -4 -7 আয়োটা বাই এটার RE অফ Z কত? Z2 কত? অবশ্যই -4, এর সাথে তুলনা করব কিন্তু a প্লাস a, এখানে কত আছে এর মান? -4। IM অফ Z2 কত? তো বলবে -7। তো এতক্ষণে আমরা কি দেখলাম? জেনারেল ফর্ম অফ কমপ্লেক্স নাম্বার দেখলাম, এবং এখানকার রিয়াল পার্ট কোনটা, ইমাজিনারি পার্ট কোনটা চিনলাম, আইকে কি বলা হয়, আইকে ইমাজিনারি ইউনিট বলা হয়, সবই দেখলাম। এইবারে দেখো আমি একটা কমপ্লেক্স নাম্বার নিলাম 3 প্লাস আয়োটা, একটা 2 নাম্বার কমপ্লেক্স নাম্বার নিলাম, আচ্ছা এটা Z1 বলি, এটা Z2, সেটা হচ্ছে 3, Z3 নাম্বার, Z3 আর একটা আমি কমপ্লেক্স নাম্বার নিলাম, সেটা হচ্ছে Z3 ইকুয়াল টু ধরো মাইনাস আয়োটা 2 আয়োটা, ধরি 2 আয়োটা। এটা তো কমপ্লেক্স নাম্বার, সবাই চিনতে পারছি। কমপ্লেক্স নাম্বারের সাধারণ আকারটা দেওয়া আছে, তাহলে এটা কি হলো? লাল কালি ইউজ করি। Z2 ইকুয়াল টু 3, এটা কিরকম কমপ্লেক্স নাম্বার কেউ বলতে পারবে? এখানে আমরা লিখতে পারি না প্লাস 0 প্লাস আয়োটা 0 ইন্টু আয়োটা, তো এর ভ্যালু তো 0ই। তার মানে কি এখানে আর রিয়েল পার্ট হচ্ছে 3, ইমাজিনারি পার্ট নেই। তার মানে কি এটা বলো তো? এটা হচ্ছে পিওরলি রিয়াল, পিওরলি রিয়াল নাম্বারও বলা যাবে, পিওরলি রিয়াল নাম্বার। এখানে আমরা দেখতে পাচ্ছি Z3 যেটা কমপ্লেক্স নাম্বার রয়েছে, আমরা চাইলে 0 প্লাস -2 আয়োটা এইভাবে লিখতে পারতাম। রিয়াল পার্ট 0 বা রিয়াল পার্ট আমরা যদি এর সাধারণ আকারের সাথে তুলনা করি, কিন্তু রিয়াল পার্ট ভ্যালুই নেই এখানে, তাই তো? কি আছে? -2 আয়োটা, রিয়াল পার্টটাই নেই। তো আমরা এটা বলবো পিওরলি ইমাজিনারি নাম্বার। এটা হচ্ছে পিওরলি রিয়াল নাম্বার, এটা হচ্ছে পিওরলি ইমাজিনারি নাম্বার। ওকে, পিওর মানে কি? বিশুদ্ধ। তাহলে এটা আরেকবার বলে নাও, তাহলে Z ইকুয়াল টু বা Z4 ইকুয়াল টু -7 আয়োটা, এটা কিরকম কমপ্লেক্স নাম্বার? পিওরলি ইমাজিনারি, অবশ্যই। Z5 লিখলাম একটা, বলো তো এটা কিরকম? ধরো অনলি 7 আছে, তো পিওরলি রিয়াল, একদম ঠিক। এইটার ক্ষেত্রে বলবে, তোমাদের জন্য থাকলো কোশ্চিন। আচ্ছা আমি করে দিচ্ছি একটু অন্য টাইপের। ধরো Z6 একটা কমপ্লেক্স নাম্বার, সেটা ধরো 2√2 প্লাস
3 আন্ডার রুট অফ -7। বলবে এখানে রিয়াল পার্ট কত আর ইমাজিনারি পার্ট কত? এখানে রিয়াল পার্ট হচ্ছে RE অফ Z6 2√2 IM অফ Z6, এটা জেড বড় হাতের এবং বোল্ট, অবশ্যই বোল্ট, সেটা হচ্ছে ইমাজিনারি অফ কি Z6 কত হবে বলতে পারবে কেউ? দেখো এটা কিন্তু সাজানো নাই, ইমাজিনারি ইউনিটটাকে আলাদা করতে হবে। 2√2 প্লাস 3√7 ডট আয়োটা। বলে কি ব্যাপার হলো এটা? একটু এখানে দেখে নাও, আন্ডার রুট অফ -7 মানে কি? আন্ডার রুট অফ 7 ইন্টু -1, রুটটাকে আমি ভিন্ন ভিন্ন করে দিলাম, তো এটাকে আমরা কি বলেছি? ইমাজিনারি ইউনিট আয়োটা। এই তাহলে এখানে ইমাজিনারি অফ Z6 কত হবে বলো? 3√7। পরীক্ষায় আসতে পারে, সবাই লিখবে এটা, এইরকম করে অপশনও দিতে পারে চালাকি করার জন্য। ওকে, আমরা তাহলে পিওরলি রিয়াল নাম্বার দেখলাম, পিওরলি ইমাজিনারি নাম্বার দেখলাম। নেক্সট এখন আমরা দেখব কনজুগেট অফ এ কমপ্লেক্স নাম্বার, অনুবন্ধী জটিল রাশি বা জটিল সংখ্যা। কিরকম সেটা? ঠিক আমরা যেমন অনুবন্ধী করণী দেখেছিলাম, ধরো 2 প্লাস √7, এর অনুবন্ধী করণী কত লিখেছিলাম? 2 মাইনাস √7, মানে অমূলদ সংখ্যার সামনের চিহ্ন চেঞ্জ, বিপরীত। -3 প্লাস 1, এর অনুবন্ধী করণী কত ছিল? -√3 প্লাস 1। এক কথা যেখানেই থাক না কেন, অ্যাকচুয়ালি আমাদের চেঞ্জ কোথায় করতে হবে? অমূলদ সংখ্যার সামনে চিহ্ন চেঞ্জ করতে হবে, তাই দেখেছিলাম আমরা করণীতে। তেমনি কনজুগেট, অনুবন্ধী জটিল রাশি। দেখো জেড, সাপোজ জেড আমি কমপ্লেক্স নাম্বারের সাধারণ আকারটা লিখলাম, কি জানি আমরা? x প্লাস IY অথবা a প্লাস IB, আমি এবার এটা লিখলাম, চলো হলো। এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের জেনারেল ফর্ম বা সাধারণ আকার। আচ্ছা, এর কনজুগেট বা অনুবন্ধী কত হবে? অনুবন্ধী জটিল রাশি, সেটা কিরকম এবং কি দ্বারা প্রকাশ করা হয়? সিম্বল কি? জেড এর মাথায় বার, ঠিক, ইকুয়াল টু কত হবে না x মাইনাস আয়োটা y। চিহ্ন কি এখানে দেখো, একবার চিহ্ন দেখো। এখানে যে ইমাজিনারি পার্ট রয়েছে তার সামনের চিহ্ন এখানে প্লাস রয়েছে, বিপরীত চিহ্ন হয়ে গেল। এবার তাহলে তোমরা বলবে, এবার ধরো z1 ইকুয়াল টু -3 প্লাস, এর অনুবন্ধী কি হবে? তো এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই, আমরা অনুবন্ধী এত এর কনজুগেট কত? z1 এর কনজুগেট, z1 এর কনজুগেট যদি z1 বার হয়, z1 বার বার দেওয়া মানে কিন্তু কনজুগেট নাম্বার, বলো কত হবে? -3
মাইনাস আন্ডার রুট অফ মাইনাস 11। তো কি দেখতে পাচ্ছি, এই যে এখানে এটা কিন্তু আমাদের ইমাজিনারি পার্ট, আবারও এখানে খুব চালাকি করেছে, মাইনাস এটা দিয়েছে, এটাকে আমরা এটা লিখতে পারি, আয়োটা লিখতে পারতাম। তো ইমাজিনারি পার্ট আছে আন্ডার রুট অফ 11, এর সামনে চিহ্ন চেঞ্জ, এখানে প্লাস ছিল মাইনাস হয়ে গেল, তো কি হলো, এটা অনুবন্ধী হলো। নেক্সট দেখো, নেক্সটে জেড সাপোজ টু, জেড টু আমি লিখলাম মাইনাস আই প্লাস আই স্কোয়ার প্লাস 1, এর অনুবন্ধী কত হবে, এর অনুবন্ধী কত হবে কে বলতে পারবে? অবশ্যই এটাকে সাজিয়ে নিই, জেড টু হচ্ছে মাইনাস আই, ওটা এটা মানে তো আই স্কোয়ার মানে তো মাইনাস 1 দেখেছি, মাইনাস 1 এখানে প্লাস 1, এটা তো ক্যান্সেল হয়ে গেল, তাহলে কি পড়ে থাকলো মাইনাস আইওটা, কিসের মান এটা না জেড টু, তাহলে কনজুগেট অফ জেড টু বার কি হবে, কনজুগেটটা কি হচ্ছে জেড টু, তার বার কত হচ্ছে বলো, আমার কি দেখতে হবে যে ইমাজিনারি পার্টের সামনের চিহ্নটা বিপরীত দিতে হবে, এখানে কত আছে মাইনাস, তাহলে কি হলো প্লাস আয়োটা। এইবার তোমরা বলো, ধরো এরকম আছে z4 ইকুয়াল টু 7 আছে, বলো এর অনুবন্ধী কত হবে, z4 ইকুয়াল টু 7 এর অনুবন্ধী কত হবে কে বলতে পারবে? দেখো এটা তো পিওরলি রিয়াল একটা নাম্বার, পিওরলি রিয়াল নাম্বার, আর এখানে যেটা ছিল পিওরলি ইমাজিনারি, এটা পিওরলি ইমাজিনারিতে কনভার্ট হয়ে গিয়েছিল। তো যেহেতু এটা পিওরলি রিয়াল, এটা সমান চিহ্ন, তো এটাকে আমরা এইভাবে লিখতে পারতাম, প্লাস এটা লিখতে পারতাম, তাহলে আমার এর সামনে চিহ্ন চেঞ্জ করতে হবে, জেড বা জেড টু দি পাওয়ার জেড ফোর তার বার ইকুয়াল টু, যেটাকে কনজুগেট বলছি, কনজুগেট অফ জেড ফোর সেটা হচ্ছে আমাদের জেড ফোর বার, তাহলে 7 মাইনাস 0 ডট আয়োটা হওয়ার কথা। এবার 0 কি নন পজিটিভ নন নেগেটিভ, তাছাড়া এটা ভ্যালুটাই তো 0, তাহলে কত হচ্ছে জেড, সরি z7 হচ্ছে, ঠিক। তাহলে একটা সিদ্ধান্ত, এটা শর্ট কোশ্চিনে আসতে পারে, কি বলতো, যে z ইকুয়াল টু জেড বার কখন হবে, যখন পিওরলি রিয়াল হবে, অ্যাকচুয়ালি পিওরলি রিয়াল নাম্বার তখনই এটা সম্ভব। যেমন এটা দেখলাম আমরা, z4 7 ছিল, z4 তার বার 7 হলো, ইকুয়াল ভ্যালু হলো আমাদের 7 7 করে, তারপরে z ইকুয়াল টু z4 তখনই সম্ভব যখন এটা পিওরলি রিয়াল নাম্বার হবে। ঠিক এই পর্যন্ত ক্লিয়ার? তো কনজুগেট দেখলাম, পিওরলি রিয়াল নাম্বার দেখলাম, পিওরলি ইমাজিনারি নাম্বার দেখলাম, কিছু প্রবলেম দেখলাম, এবং জেনারেল ফর্ম অফ কমপ্লেক্স নাম্বার দেখলাম। নেক্সট, এইবার তোমরা বলবে, ধরো জেড স্টার দিয়ে লিখবে। আচ্ছা তোমরা কি লিখছো, লিখে লিখে ক্লাস করছো তো না? যদি লেখা হয় বেকার, কোনো লাভ হবে না, না দেখাই ভালো। চলো জেড মানে কমপ্লেক্স নাম্বার ইকুয়াল টু, আমি এইভাবে নিলাম,
উপরে আমি দিলাম ফাইন্ড জেড বার। জেড বার বের করতে বলছে যেখানে যেখানে রোমান 1 এটা, রোমান 1 এটা দিলাম, রোমান 2 এ আমি দিলাম z1 ইকুয়াল টু 1/1 প্লাস আয়োটা দিলাম। তো এই দুটো অঙ্কের ক্ষেত্রে, এই দুটো প্রবলেমের ক্ষেত্রে দেখবে এবার জেড বার বের করব। এর জন্য আমাদের প্রথমে যেটা জানতে হবে এর জেনারেল ফর্মটা কি ছিল, জেড, জেডের জেনারেল ফর্ম এ প্লাস আয়োটা বি। এখানে যে জেড আছে সেটা কি আছে, ভগ্নাংশ আকারে আছে। যতক্ষণ না পর্যন্ত আমরা এই আকারে সাজাচ্ছি, যতক্ষণ না পর্যন্ত আমরা জেড কে এই ফর্মে অর্থাৎ জেনারেল ফর্মে রূপান্তর করছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা জেড বার বের করতে পারবো না। ধরো এরকম একটা এক্সাম্পল নিচ্ছি, জেড ইকুয়াল টু ধরো 2 মাইনাস আয়োটা বাই 3 প্লাস 7 আয়োটা। এটার জেড বার কত হবে, জেড বার ইকুয়াল টু 2 প্লাস এটা বাই 3 মাইনাস 7 আয়োটা। এইভাবে কিন্তু হবে না। এই জন্য তোমাকে কিন্তু এই ফর্মে আগে প্রথমে নিয়ে আসতে হবে, যেটাকে জেনারেল ফর্ম অফ এ কমপ্লেক্স নাম্বার বলা হয়, সাধারণ আকার কমপ্লেক্স নাম্বারের। সেটার জন্য আমাদের রিয়ালাইজেশন মেথড শিখতে হবে, মানে হরের বাস্তবিকরণ। হরে কি রয়েছে, কমপ্লেক্স নাম্বার। চলো আমরা এক এক করে সমাধান করি। রোমান 1 নেওয়া হলো, রোমান 1 কি রয়েছে, z ইকুয়াল টু 1/2 প্লাস 3 আয়োটা। আমরা কি করব, এই যে ডিনোমিনেটর আছে, হর রয়েছে, হরের রিয়ালাইজেশন করব, বাস্তবিকরণ। হরের করণী নিরসন না, কিন্তু এটা করণী, এটা করণী দেখতে মনে হচ্ছে কি তোমাদের? না, অবশ্যই না। এটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার। তো এটা আমরা হরের করণী না, আমরা বলবো যে হরের বাস্তবিকরণ। মানে শুধু বাস্তব রাশি থাকবে, এখানে তো রিয়াল পার্ট আছে, ইমাজিনারি পার্ট আছে, যার জন্য নিচেরটা কমপ্লেক্স নাম্বার হয়ে গেছে। তো কমপ্লেক্স নাম্বার থেকে আমরা রিয়াল নাম্বারে কনভার্ট করব নিচেরটা একদম হরের রাশিটাকে। চলো তার জন্য পদ্ধতি কি রয়েছে, উপরে 1 আছেই, নিচে তো এটা আছে, সবাই লিখে নাও, যা আছে তাই লিখো, হরে এবং লবে যা আছে তাই লিখো। এইবারে দেখো নিচের যে জটিল রাশিটি আছে তার সবথেকে বেস্ট হবে আমরা এর অনুবন্ধীকরণী দিয়ে হর এবং লবকে গুণ করব। অনুবন্ধী, এই জন্য অনুবন্ধী শেখালাম। তো এটা কি হবে, 2 প্লাস 3 আয়োটা। এর অনুবন্ধী কি ছিল, 2 মাইনাস 3 আয়োটা, 2 মাইনাস 3 আয়োটা। তো এটা হচ্ছে লব, এটা হচ্ছে হর। কি করলাম, মাল্টিপ্লাই করলাম 2 মাইনাস 3 আয়োটা দিয়ে। কেন, কারণ নিচে যে হর আছে 2 প্লাস 3 আয়োটা, এর অনুবন্ধী দিয়ে হরে এবং লবে আমরা মাল্টিপ্লাই করলাম। এইবার দেখো উপরে কি দাঁড়াচ্ছে, একের সাথে গুণ করলে তো ওটাই দাঁড়াবে। নিচে কি হবে ভালো করে দেখো, a প্লাস বি, a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি কি হবে না, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো পার্ট করে গুণ না করে আমরা ফর্মুলাই অ্যাপ্লাই হচ্ছে, তো ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিই। 2 স্কোয়ার মাইনাস
3i তার কিন্তু স্কোয়ার। ঠিক, তাহলে উপরে কি আছে 2 মাইনাস 3 আয়োটা, নিচে এটা 4 মাইনাস 9 আয়োটা স্কোয়ার। আয়োটা স্কোয়ার মানে কত? আয়োটা স্কোয়ার মানে কত দেখেছি বলো? -1 একদম। 2 মাইনাস 3 আয়োটা বাই 4, এখানে যদি আমরা -1 বসাই, এই জায়গাতে যদি আমরা -1 বসাই আয়োটার মান, তাও মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে। এই জিনিসটা কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে দেখতে হবে, পরবর্তীতে অ্যাকচুয়ালি প্লাসই বেশিরভাগ ক্ষেত্রে হয়ে যাবে। এটা দেখো কি না 9, তাহলে কত হচ্ছে বলো? 2 মাইনাস 3 আয়োটা বাই 13, তো 2 বাই 13 মাইনাস 3 বাই 13 আয়োটা। তো এটা ছিল জেড, অতএব কনজুগেট অফ জেড কত? কনজুগেট অফ জেড ইকুয়াল টু জেড বার যদি হয়, তো জেড বার ইকুয়াল টু আবার কি হবে না 2 বাই 13, এখানকার চিহ্নটা কি হবে? অপোজিট হবে। কি হবে না প্লাস হবে 3 বাই 13 আয়োটা। ঠিক, পরেরটার ক্ষেত্রে কত হচ্ছে তোমরা দেখাবে। মডুলাস অফ এ কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বারের মডুলাস পরম মান। আমরা ভেক্টরেও মডুলাস করেছি, ম্যাগনিটিউড বের করার জন্য, পরম মান বের করার জন্য। ধরো আর একটা ভেক্টর রয়েছে আর x আয়োটা i ক্যাপ প্লাস y j ক্যাপ প্লাস z k ক্যাপ। তো এটার আমরা মড বের করেছিলাম, আর ভেক্টরের মড। সেটা কিভাবে না x স্কোয়ার y স্কোয়ার z স্কোয়ার। i j k কি জিনিস না x y এবং z অক্ষ বরাবর একক ভেক্টর। সেটা ভেক্টরের ক্ষেত্রে এখানে দেখো, এখানে মডিউলাস বের করার জন্য আমাদের দেখো ধরো z ইকুয়াল টু একটা কমপ্লেক্স নাম্বারের সাধারণ আকার a প্লাস আয়োটা বি আয়োটা বি। আমরা এখানে আর ই অফ জেড কত বলেছি দেখতে পাচ্ছি এ, ইমাজিনারি অফ জেড কত দেখতে পাচ্ছি বি। এবার মডিউলাস অফ কমপ্লেক্স নাম্বার, মডিউলাস অফ এ কমপ্লেক্স নাম্বার, যেটা মডিউলাস জেড এর মডিউলাস, সেটা সিম্বলটা হচ্ছে এরকম সিম্বল। সিম্বল দেখে নাও, সেটা হচ্ছে আমরা প্রকাশ করতে পারি এইভাবে, অর এইভাবে, সরি এমওডি মড অফ জেড, দুটো দ্বারাই প্রকাশ করা হয়। তো সেটা কত হবে তাহলে? তো এটাই আমাদের কাছে জেড। সাপোজ কমপ্লেক্স নাম্বারটা এটা, এটার মড অফ জেড কত হবে? সূত্র অনুযায়ী রিয়াল জেড, রিয়াল পার্টের স্কোয়ার প্লাস
ইমাজিনারি অফ জেড তার স্কোয়ার, অবশ্যই তাহলে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আই নেবে না কিন্তু, আই কি ইমাজিনারি ইউনিট। রিয়েল পার্ট কাকে বলেছিলাম? এ। পি কে কি বলেছিলাম? ইমাজিনারি পার্ট। এ হচ্ছে রিয়েল পার্ট, বি হচ্ছে ইমাজিনারি পার্ট, আই হচ্ছে ইমাজিনারি ইউনিট। তো যখন আমরা মড বের করব, মডিউলাস, অবশ্যই মাথায় রাখতে হবে আই কে কিন্তু নেবে না। তো উদাহরণ দেখা যাক। ধরো z1 ইকুয়াল টু 3 প্লাস 4 আয়োটা, এর মডিউলাস কত হবে? চলো এর মডিউলাস একদম উত্তর বের করছি, সেটা কি দ্বারা প্রকাশ করা হয়? z1 তার মডিউলাস, অথবা এটা দিয়ে অর MOD mod অফ z1 ইকুয়াল টু কত বলো? এখানে রিয়েল পার্ট কত? 3, তো 3 এর স্কোয়ার। ইমাজিনারি পার্ট কত বলো? 4, 4 এর স্কোয়ার। তো রেজাল্ট কত হচ্ছে? 9 প্লাস 16 ইকুয়াল টু আন্ডার রুট অফ 25 ইকুয়াল টু 5। এটাই হচ্ছে ওর মডিউলাস, মড ভ্যালু। ওকে, নেক্সট আরো কিছু উদাহরণ দেখতে হবে। দেখো এবার z ইকুয়াল টু ধরে নাও -1 মাইনাস আয়োটা, এটার আমরা মডিউলাস বের করব। তো কি হবে? মড জেড আন্ডার রুট অফ কি না রিয়াল পার্টের স্কোয়ার, ইমাজিনারি পার্ট কত রয়েছে, কার সাথে তুলনা করব? জেড ইকুয়াল টু এ প্লাস আয়োটা বি, এর মান -1, বি এর মান কত? -1। অনেকেরই প্রবলেম হতে পারে, দেখো এটা কিভাবে হচ্ছে। এখানে দেখাচ্ছি z ইকুয়াল টু -1 মাইনাস আয়োটা, z ইকুয়াল টু -1 প্লাস আয়োটা -1। তো এখানে রিয়েল পার্ট এটা, ইমাজিনারি পার্ট এটা। ওয়ান প্লাস ওয়ান পজিটিভ হয়ে যাচ্ছে আন্ডার রুট অফ 2। তো আমরা মডিউলাস বের করতে শিখলাম। এবার দেখো আরেকটা প্রবলেম। z ইকুয়াল টু সাপোজ 1/2 মাইনাস 3 আয়োটা রয়েছে। এটার মডিউলাস কত হবে? সর্বপ্রথমে অবশ্যই আমাদের কিন্তু এর জেনারেল ফর্মে সাজাতে হবে। কিছুক্ষণ আগে আমরা এর রেশনালাইজেশন করলাম। এই যে 2 প্লাস 3i ছিল নিচে, চলো এটা রেশনালাইজেশন করি। হরের নিচে 2 মাইনাস 3 আয়োটা রয়েছে, উপরে 1 লিখলাম না, তো কি দ্বারা গুণ করব? 2 প্লাস 3 আয়োটা, 2 প্লাস 3 আয়োটা। হরের যে অনুবন্ধী জটিল রাশি আছে সেটা দিয়ে উপর নিচে আমরা গুণ করলাম। চলো উপরে কত হচ্ছে? 2 প্লাস 3 আয়োটা, নিচে কত হবে বলো? 2 এর স্কোয়ার মানে 4, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 2 স্কোয়ার মাইনাস 3 আয়োটা তার স্কোয়ার, 2 এর স্কোয়ার মানে 4, এখানে হচ্ছে 9i স্কোয়ার, 9i স্কোয়ার, i স্কোয়ার মানে -1, তো প্লাস 9, নিচে কত হচ্ছে বলো? একবারই বলা হোক, কত হচ্ছে? 13। তাহলে z ইকুয়াল টু কত হচ্ছে? আবার দেখো 2/13 প্লাস 3/13 ডট আয়োটা। তো z কে আমরা কি করলাম? a প্লাস ib আকারে সাজালাম। এইবারে তুমি মড z বের করো।
mod z বা মডিউলাস অফ z ইকুয়াল টু কি আন্ডার রুট অফ 2/13 তার হোল স্কোয়ার রিয়াল পার্টের স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্ট 3/13 তার হোল স্কোয়ার। তো কত দাঁড়াচ্ছে 4/169 9/169 আন্ডার রুট অফ 169 লসাগু 4 প্লাস 9 equal to under root of 13/169 equal to 1 by under root of এটা হবে ঠিক। তাহলে আমরা 1/2 minus 3 আয়োটা এর মডিউলাস আমরা বের করলাম। কেউ বলতে পারে যে এটা যদি আমরা এইভাবে করি, নেক্সট পেজে দেখো কি ছিল না, z ইকুয়াল টু 1/2 minus 3 আয়োটা ছিল, তাই তো একদম। আচ্ছা, এটার মডিউলাস চাই, তো বোথ সাইডে মডিউলাস দেওয়া হলো। উপরে 1 এর মডিউলাস, নিচে 2 minus 3 আয়োটা তার মডিউলাস, 1 এর মডিউলাস আর কি 1এই, এটাকে আন্ডার রুট অফ মডিউলাস, এটা মড সিম্বল মডিউলাস 2 এর স্কোয়ার প্লাস -3 তার স্কোয়ার, ইমাজিনারি কিন্তু -3 রয়েছে, তো 1 বাই আন্ডার রুট অফ 4 প্লাস 9 ইকুয়াল টু 1 বাই আন্ডার রুট অফ 13। এবার বলতে পারো যে আগে আমরা একটা লং প্রসেস করার পরে আমরা এটাকে a প্লাস ib আকারে সাজানোর পরে আমরা কি করেছিলাম বলো, আমরা মডিউলাস বের করেছিলাম, কিন্তু এখানে কি করলাম আমরা ডিরেক্ট আমরা মডিউলাস বের করলাম। এটা দেখা গেছে ফর্মুলা রয়েছে z ইকুয়াল টু যদি z1 বাই z2 হয় তো এর মডিউলাস দেখা গেছে z1 বাই z2 তার মডিউলাস, ঠিক। তো এখানে দুটো জটিল রাশির কি আছে, ভাগ আকারে আছে, তো সেপারেট সেপারেট ভাবে তার মডিউলাসের এটার মডিউলাস যা হবে, নিচেরটার মডিউলাস যা হবে সেটাকে ভাগ ফর্মে লিখলে যে রেজাল্টটা দাঁড়াবে সেটা ওই জেটের সমান হবে। জেটের যা মডিউলাস হবে, বাম পক্ষে জেটের যা মডিউলাস হবে, ডান পক্ষে z1 এবং z2 কি আছে, ভাগ ফর্মে আছে, তাই তো। তাদের এককভাবে যদি আমরা মডিউলাস করে ভাগ করি, যা রেজাল্ট হবে একই রকম হবে। তো এইরকম আরো অনেক সূত্র রয়েছে গুণের জন্য হোক, এবং a প্লাস ib আকারে কিভাবে সাজাবো, এগুলো কেন এরকম করে হচ্ছে, গুণের জন্য থাকলে কি রকম হচ্ছে, এই সমস্ত বিশদে আমরা নেক্সট ক্লাসে আলোচনা হবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।